নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, বিহার থেকে পর পর নমিনেশন বাতিল হয়ে যাওয়ার একটা খবর উঠে আসছে, এবং সেটা কাদের নমিনেশন বাতিল হচ্ছে জানেন? শাসক পক্ষের একাধিক দলের বিভিন্ন নেতা নেতৃত্বরা যারা ভোটে দাঁড়িয়েছেন প্রার্থী হিসেবে, তাদের সরাসরি যে মনোনয়ন পত্র সেটা বাতিল করে দিচ্ছে ইলেকশন কমিশন। ইলেকশন কমিশনের এত সাহস হলো কিভাবে, এই প্রশ্নটা অনেকেই তুলতে পারেন আপনারা। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উঠে আসছে, এই সবের পেছনে কলকাঠি নাড়ছেন নীতিশ কুমার, এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তার কথা ছাড়া রাজ্য ইলেকশন কমিশন কিভাবে তাদের যে শরিক দলগুলো সেখানকার বিভিন্ন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে। এর আগেই আপনাদেরকে একটা ভিডিওতে খবর জানিয়েছিলাম যে ছাপড়া জেলার মারোরা বিধানসভা, সেখান থেকে এলজেপি আর সেই পার্টি অর্থাৎ চিরাগ পাসওয়ানের পার্টি, সেখানকার সীমা সিং, যিনি ভোজপুরি ফিল্মের একজন অভিনেত্রী, তার নমিনেশন ফাইল করা হয়ে যাওয়ার পরে সেটাকে ক্যান্সেল করে দিয়েছে ইলেকশন কমিশন। এবং সেখানে সরাসরি যেটা ছবি উঠে আসছে যে আরজেডি পক্ষ থেকে জিতেন্দ্র কুমার রায়, তিনি পূর্ব মন্ত্রী ছিলেন আরজেডি এবং অবশ্যই বহুবারের এমএলএ, তিনি হই হই করে জিতে যাচ্ছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতছেন, সেটা আর কোনো ভাবেই কিন্তু বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং তার সঙ্গে এই মুহূর্তে যে খবরটা উঠে আসছে, এবার একদম সাক্ষাৎ বিজেপির পক্ষ থেকে ছোটি কুমারী, তিনি ছাপড়া বিধানসভা কেন্দ্র, তিনি বিজেপি প্রার্থী হিসেবে নমিনেশন ফাইল করে দিয়েছিলেন 17 তারিখে। কিন্তু তারপরেও তার যে নমিনেশন ফাইল হয়েছিল, সেই নমিনেশনের মধ্যে বিভিন্ন তথ্য ভুল দেওয়া আছে, সেই হিসাবে একদম তার নমিনেশনটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এই মুহূর্তে যে শুধুমাত্র চিরাগ পাসওয়ানের সিটগুলোর মধ্যে শীত কাটতে চাইছেন জেডিইউ, তেমন কিন্তু আর বলা যায় না। তার কারণ বিজেপির পক্ষ থেকেও যে নমিনেশন ফাইল করা হয়েছিল, সেখানেও বিজেপির পক্ষ থেকে নমিনেশন ফাইল করার পরবর্তীতে, অর্থাৎ ডেট চলে যাওয়ার পরবর্তীতে তাদের নমিনেশন ক্যান্সেল হয়ে গেল। অর্থাৎ সেখান থেকেও একদম সরাসরি কিন্তু জিতেই যাবেন আরজেডি প্রার্থী, সেটা বলে দেওয়া যায়। আরজেডি সেখান থেকে দাঁড় করিয়েছে কেশরী লাল যাদব, তিনি অত্যন্ত বিখ্যাত একজন গায়ক বিহারের, এবং তার যে স্ত্রী ছন্দা দেবী, সেই ছন্দা দেবী আরজেডির পক্ষ থেকে দাঁড়িয়েছে, এবং বলাই যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি জিতেই যাবেন। এবং এই দুটো সিট অন্তত ইন্ডিয়া গঠবন্ধন যে পাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলে দেওয়া যায়। অন্যদিকে চিরাগ পাসওয়ান, এই মুহূর্তে খবর উঠে আসছে রাত্রিবেলা, একদম শেষ রাতে সন্ধ্যের পর তিনি উড়ে গিয়েছেন দিল্লিতে, এবং দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন। এবং সেখানেই তিনি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন একদম যে আমরা চেষ্টা করছি, আমরা ইলেকশন কমিশনের কাছে এই বিষয়টা নিয়ে, অর্থাৎ এই সীমা সিং, তার যে নমিনেশনটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা দরখাস্ত জমা দিয়েছি। টেকনিক্যাল কোনো একটা সমস্যার জন্য সম্পূর্ণ বিষয়টা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, কিন্তু অবশ্যই এটা কোনো না কোনো সুরাহা হবে। এখন অমিত শাহ যদি চান তাহলে সুরাহা হবে বই কি, কিভাবে হবে আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের একটা কথা মনে করিয়ে দিয়ে এই সামগ্রিক প্রেক্ষাপটে, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা যদি আপনারা মনে করেন নিজেদের সম্পূর্ণ সক্রিয়তার মাধ্যমে সম্পূর্ণ বিষয়টাকে দেখাশোনা করছে, এবং কোনো না কোনো গলত নিশ্চয়ই বেরিয়েছে, তাই জন্য এদের দুজনের, যে আপনাদের সরাসরি বললাম ছোটি কুমারী এবং সীমা সিং, তাদের দুটো পার্টির থেকে দুজনের নমিনেশন ফাইলটা ক্যান্সেল হয়ে গেল, সেটা হয়েছে, তাহলে কিন্তু তেমন ভাবার কোনো অবকাশ নেই। তার কারণ সম্রাট চৌধুরী এই মুহূর্তে ডেপুটি সিএম হিসেবে যিনি রয়েছেন, বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা, এবং পরবর্তীতে তিনি সিএম হবেন, তেমনই একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেই সম্রাট চৌধুরী, তার সম্বন্ধে প্রশান্ত কিশোর তো একদম প্রেস কনফারেন্স করে সরাসরি বলে দিয়েছে যে তিনি সম্পূর্ণ, তার যা শিক্ষাগত যোগ্যতা বলছেন সেটা মিথ্যে শিক্ষাগত যোগ্যতা। তিনি মাধ্যমিক পাশ করেননি, সেটা তিনি তার আগে যখন ভোটে দাঁড়িয়েছিলেন তখন হলফনামায় দেখিয়েছিলেন। পরবর্তীতে যখন তিনি ভোটে দাঁড়ালেন তখন তিনি দেখাচ্ছেন আমি পিএইচডি করে এসেছি। মাঝখানে শুধু উনি বলুক যে তিনি মাধ্যমিকটা কবে পাশ করলেন, সেই উত্তর এখনো পর্যন্ত সম্রাট চৌধুরী দেননি। এবং শুধু তাই নয়, ইলেকশন কমিশন তাদের উপর তো একটা প্রশ্ন ওঠেই যে যেখানে তার বিরুদ্ধে প্রমাণ দিচ্ছেন একজন, আপনারা অন্তত খতিয়ে দেখুন যে তিনি মাধ্যমিক আদৌ পাশ করেছেন কিনা, এবং যদি না করে থাকেন তাহলে তার যে এইবার নমিনেশনটা ফাইল করেছেন সেটা অন্তত বাতিল করুন। সেটা করার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, এবং ইলেকশন কমিশন কারণ না কারোর কথায় এই সীমা সিং এবং ছোটি কুমারী তাদের নামটা ডিলিট করেছে, কিংবা তাদের নামটা ক্যান্সেল করেছে
নমিনেশন ফাইল করার পরে যখন ডেট পেরিয়ে গেছে সেটাই অনেকে মনে করছেন। তার কারণ সামগ্রিক ঘটনাগুলো যে ঘটছে তার সূত্রপাত কোথা থেকে সেটা যদি আমরা একটু সার্চ করতে যাই দেখতে পাবো কিন্তু যে বিজেপি জবের থেকে বলে দিয়েছে, ডিক্লেয়ার করে দিয়েছে, বা অমিত শাহ, টু বি মোর প্রিসাইজ অমিত শাহ বলে দিয়েছে যে আর এর পরবর্তীতে নীতিশ কুমারকে তারা মুখ্যমন্ত্রী রাখবেন। অর্থাৎ অমিত শাহ বলে দিয়েছেন যে কে মুখ্যমন্ত্রী হবে সেটা আমি কি করে জানবো, মুখ্যমন্ত্রী তো ঠিক করবে বিধায়ক দল, যখন জিতে যাবে তারপর তাদের দলনেতা ঠিক করবে। কিন্তু যেটা ঘটনা অ্যাকচুয়ালি অমিত শাহ যেটা ইঙ্গিত করতে চেয়েছিলেন যে আমি দিল্লিতে বসে ঠিক করবো এবং চিরকুটে পাঠিয়ে দেব, সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী হবে। তার কারণ আপনাদের বলি যে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে এইভাবেই মুখ্যমন্ত্রী ঠিক হয়েছে। এবং সেই জায়গা থেকেই একদম রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে আমরা দেখতে পেয়েছি যে মহারাষ্ট্রের ক্ষেত্রে দেবেন্দ্র ফডনবিসকে যেভাবে এনে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হয়েছে একনাথ শিন্দেকে সরিয়ে দিয়ে, সেটাই যে আরো একবার বিহারে ঘটতে যাচ্ছে তেমনই কিন্তু অনেকে মনে করছেন। যদি এনডিএ জিততে পারে শেষ পর্যন্ত, সংখ্যাগরিষ্ঠতা তারা পায় 122টা আসন, তাহলেই এই ঘটনাটা ঘটবে, আর তা না হলে তো অবশ্যই অন্য কিছু ঘটবে। কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার যেভাবে চুপ হয়ে গিয়েছেন সামগ্রিক পরিস্থিতিতে, সেটা কিন্তু অনেকেই মনে করছেন যে নীতিশ কুমার ভেতরে না ভেতরে কোথাও একটা খেলা করছেন, এবং যে খেলাটার প্রভাব এই মুহূর্তে পর পর দুটো বিধানসভা ক্ষেত্রে নমিনেশন ক্যান্সেল করে দিল রাজ্য ইলেকশন কমিশন, এবং তার পরবর্তীতে তাদের আর কিছু করার আছে বলেও মনে হয় না। তবে অবশ্যই বিগ বস যদি কোনো অর্ডার দেয় তাহলে তো করার থাকতেই পারে, এবং সেই ক্ষেত্রে এই যে পরিস্থিতিটা তৈরি হলো, সেই পরিস্থিতিটা কার জন্য ঠিক তৈরি হলো? এটা কি ভারতীয় জনতা পার্টির জন্য তৈরি হলো? একদম কিন্তু অনেকেই তাই মনে করছেন। নীতিশ কুমার তিনি যদি শেষ পর্যন্ত তার কোন স্ট্র্যাটেজি মতন একদম সরাসরি ভোটের আগে বা ভোটের পরে এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু বেকায়দায় পড়বে ভারতীয় জনতা পার্টি। তবে শেষ পর্যন্ত নীতিশ কুমার কতগুলো আসন পান, অর্থাৎ তার জেডিইউ দল 101খানা আসনে লড়ে কতগুলো আসন পায়, তার উপরেই কিন্তু তার সিদ্ধান্ত ডিপেন্ড করছে। তাকে যদি দেখা যায় যে শেষ পর্যন্ত তিনি মাত্র 10টা-12টা আসন পেয়েছে, তাহলে অবশ্যই তার কথার বিশেষ কোনো গুরুত্ব থাকবে না, এটা অবশ্যম্ভাবী। এবং তখন যদি তিনি আরজেডিতে আসতে চান কিংবা একদম সরাসরি আরজেডির সঙ্গে একত্রিত হয়ে সরকার গঠন করতে চায়, সেটাও যে খুব একটা এফেক্টিভ হবে না, অনেকে তেমনও মনে করছেন। সুতরাং এই মুহূর্তে ভোটের একদম যখন হাওয়া গরম, প্রথম ফেজে ইলেকশন হতে চলেছে 6 নভেম্বর, আর মাত্র কয়েকদিনের দূরত্বে, তখন পর পর দুটো আসন গিফট করে দেয়া আরজেডি কে, এটা কিন্তু একটাই দিকে ইঙ্গিত করছে নীতিশ কুমার আরজেডির সঙ্গে কোনোভাবে সন্তর্পণে যোগাযোগটা বজায় রাখছেন না। তো এই প্রশ্নগুলো কিন্তু উঠতে বাধ্য। আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিহার ভোট এই মুহূর্তে যত এগিয়ে আসছে ততই কিন্তু জমে যাচ্ছে খেলাটা, এবং কে যে কোথায় খেলা করছেন, কার সঙ্গে মিলে খেলা করছেন সেটা কেউ বুঝতে পারছে না। আগে আমরা হয়তো ভাবছিলাম যে চিরাগ পাসওয়ান, তার সঙ্গে পুরনো শত্রুতা সেটা কোথাও গিয়ে কাটানোর জন্য নীতিশ কুমার এই ধরনের একটা সীমা সিংকে আটকালেন একটা মাত্র মারোরা বিধানসভা থেকে, কিন্তু তার পরবর্তীতে এই খবর উঠে আসলো ছাপড়া বিধানসভা, সেখানে বিজেপির প্রার্থী, তারও নমিনেশন ক্যান্সেল হয়ে গেল। কেন এত নমিনেশন ক্যান্সেল হচ্ছে যেখানে শাসক পক্ষ তারা? এটা কিন্তু প্রশ্ন একটা। কিন্তু জেডিইউ এখনো পর্যন্ত তাদের কারো কিন্তু নমিনেশন ক্যান্সেল হয়নি। আপনারা সামগ্রিক ঘটনায় কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।